আজ জানাবো দেশ এবং বিদেশের বাছাই করা 20টি তাজা সংবাদ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোট প্রচারে মমতার মন্তব্য উস্কানিমূলক, রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? এলপিজি সংকটে নলবাহী গ্যাসের জোর, কিভাবে তৈরি হয় এই জ্বালানি, কোথায় রাখা আছে? তৃণমূলের লেটার হেডে হুমকি, নড়ে চড়ে বসল হাইকোর্ট, মামলা চিফ জাস্টিসের এজলাসে। দাউ দাউ করে জ্বলছে হোটেল, ইরান ইসরায়েল যুদ্ধে এবার বিরাট ড্রোন হামলা দুবাইয়ে, ছদ্মবেশে থাকা মার্কিন সেনা খতম। কেরলে সমস্যা হলো না, বাংলাতেই কেন? ভোটার তালিকা নিয়ে মমতাকে সরাসরি প্রশ্ন অমিত শাহের। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে সরকারি কর্মীদের শনি রবি ছুটি বাতিল, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের। ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা খুন্তি তাই নিয়েই বেরোবেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়ে মা বোনেদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আর এতে অশান্তি বাড়তে পারে এমনটাই আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের। তাই সেই ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। বুধবার উত্তরবঙ্গ সফরে মাটিগাড়া নকশাল বাড়িতে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয় ভূমিকা এবং প্রশাসনিক পদে একের পর এক রদবদল নিয়ে বিজেপি ও কমিশনকে এক সুরে তোপ দেখেছিলেন। রাজ্যের একাধিক শীর্ষ আধিকারিকদের বদলি নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ ছিল তার সঙ্গে আলোচনা না করেই তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার কোনো ঘটনা হলে সামলাবে কে? সেই জনসভা থেকেই মা বোনেদের উদ্দেশ্যে তার আহ্বান ছিল, ভোটের দিন সকালে বুথ পাহারা দিন, যাতে বাইরে থেকে লোক এসে ছাপ্পা না দিতে পারে। যদি কেউ ভয় দেখাতে আসে, যা আছে তাই নিয়ে বেরিয়ে যাবেন। রান্না তো আপনারা করেনি, আমি বেশ বলবো না। ভোট ঘোষণার আগে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। লক্ষ্য ছিল হিংসামুক্ত নির্বাচন। কয়েক সপ্তাহ আগে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য সফরে এসেও আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তবে তারপর বিভিন্ন জেলা থেকে অশান্তি, খুনের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাঘাযতীনে এক তৃণমূলকে গুলি করে খুন করা হয়। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বিজেপির প্রচারকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি হয়। অভিযোগ ওঠে, বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রচারে বাধা দিলে অশান্তি চরমে ওঠে। এরপরই নতুন করে পাল্টা আক্রমণে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি কর্মীরা। জখম হন 8 পুলিশ কর্মী। সেই ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে শুক্রবার তড়িঘড়ি সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। তার জায়গায় নতুন আইসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীণ ঘোষকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে যে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে একটি হোটেলে তারা কামিকাজে ড্রোনের হামলা চালিয়েছে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম শনিবার এই চাঞ্চল্যকর দাবি করে। মূলত এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আঁচ পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলাটি তাদের ট্রু প্রমিসটার সামরিক অভিযানেরই অংশ। এই আক্রমণ অভিযানের 84তম হামলা। ইরানের দাবি অনুযায়ী তারা শুধুমাত্র দুবাইয়ের হোটেলে সীমাবদ্ধ থাকেনি, বরং কুয়েতের সুওয়াইক বন্দরে মার্কিন বাহিনীর 6টি ল্যান্ডিং ক্রাফট লক্ষ্য করেও হামলা চালিয়েছে। আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে যে এই হামলায় তারা 1000 কিলোমিটার পাল্লার কাদির 380 মিসাইল ব্যবহার করেছে। তাদের বয়ান অনুযায়ী কুয়েত বন্দরে থাকা 3টি মার্কিন জাহাজ ডুবে গিয়েছে এবং বাকি 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা কুয়েত সরকারের পক্ষ থেকে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিশ্চিত করা হয়নি। এই হামলার নেপথ্যে ইরানের একটি সুনির্দিষ্ট কৌশল কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত বৃহস্পতিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন যে পারস্য উপসাগরীয় দেশগুলিতে মোতায়েন থাকা মার্কিন সেনারা তাদের নিয়মিত সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে। আরাঘচি স্পষ্টভাবে ওই অঞ্চলের হোটেল মালিকদের সতর্ক করে বলেছিলেন যেন তারা মার্কিন সেনাদের থাকার সুবিধা না দেয়। ইরানের দাবি অনুযায়ী মার্কিন সেনারা সাধারণ মানুষের ছদ্মবেশে নিরাপত্তার খাতিরে হোটেলগুলিতে আছে। দুবাইয়ের হোটেলে ড্রোন হামলা আসলে ইরানে সেই হুঁশিয়ারি বাস্তবায়ন বলে
মনে করছে অনেকে। গত কয়েক মাস ধরে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র জোটের মধ্যে ছায়াযুদ্ধ যখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে, ইরান তার ভূখণ্ডে ইসরায়েলি ও মার্কিন হামলার প্রতিরোধ হিসাবে ইসরায়েল, জর্ডন, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলিতে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক হামলায় শুধুমাত্র সামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে না, বরং এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। দুবাইয়ের মতো একটি আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্রে হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম ও বিমান চলাচলের উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। অনেকেই আন্তর্জাতিক এয়ারলাইন্স ওই অঞ্চলের আকাশ সীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে, যা এভিয়েশন সেক্টরে বড় ধরনের বিপর্যস্ত তৈরি করেছে। দুবাইয়ের হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকার জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশ কিছু ড্রোন ও মিসাইল তারা সফলভাবে আটকেছে। তবে হোটেলের ক্ষয়ক্ষতির বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। অন্যদিকে কুয়েত জানিয়েছে যে গত 24 ঘন্টায় তারা তাদের সংরক্ষিত এলাকায় 6টি ড্রোনকে মাটিতে কুপোকাত করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের উপর হামলা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের আত্মঘাতী হামলা ও মিসাইল বর্ষণ অব্যাহত থাকবে। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিয়ে যখন লাগাতার নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা প্রশ্ন তুললেন অমিত শাহ। শনিবার কলকাতার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে তিনি নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন। তার কথায়, গোটা দেশে এসআইআর প্রক্রিয়া চলছে, অবিজেপি রাজ্যও হয়েছে। তামিলনাড়ু, কেরলে খুব সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কাউকে আদালতে যেতে হয়নি। তাহলে শুধু পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো কেন? ভোটের আগে এসআইআর প্রক্রিয়াকে কার্যত বাংলা ও বাঙালির প্রতি আঘাত বলেই দেখাতে চেয়েছে তৃণমূল। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় কমিশনের বিরুদ্ধে আঙুল তুলেছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভোটার তালিকা যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই দিনে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে রেখেছিল তৃণমূল সরকার। জেলা শাসকরাও নির্ভীকভাবে কাজ করতে পারেননি, সেই কারণে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে। তাৎপর্যপূর্ণ হলো, এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি খাতে যে 60 লক্ষ আবেদন ঝুলেছিল, তার মধ্যে অধিকাংশের নামই সংখ্যালঘু। দেখা যাচ্ছে জুডিশিয়ালদের অফিসারদের যাচাইয়ের পর সংখ্যালঘুর নামই বাদ যাচ্ছে বেশি। এখনো পর্যন্ত 37 লক্ষ নাম যাচাই করা হয়ে গেছে। এই ব্যাপারে অমিত শাহ এদিন বোঝাতে চান, নিচু তলার প্রশাসন ঠিকমতো কাজ করেনি বলেই এত সংখ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বেরিয়েছে। তার কথায় আমি কথা দিচ্ছি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে শুধু ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে তা নয়, বেছে বেছে প্রত্যেকে দেশ থেকেও বের করে দেওয়া হবে। এ ব্যাপারে সীমান্তে বেড়া দেওয়ার প্রসঙ্গটিও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি জানি অনুপ্রবেশ রোখার কথা বললেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটা বিএসএফ এর কাজ, কিন্তু বাস্তব হলো সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমির দরকার, সেই জমি অধিগ্রহণের কাজ রাজ্য সরকার করছে না। আমি ব্যক্তিগতভাবে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব কলকাতায় এসে কথা বলেছেন, আমি চিঠি পাঠিয়েছি, কিন্তু তারপরেও জমি অধিগ্রহণ হয়নি। বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে অধিগ্রহণের কাজ শেষ হবে। কোচবিহারে এক বিচার বিভাগীয় আধিকারিককে ঘিরে হঠাৎই বড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের লেটারহেড ব্যবহার করে তাকে একটি চিঠি পাঠিয়ে পরোক্ষে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী বিচার বিভাগীয় আধিকারিককে উদ্দেশ্য করে যে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে তৃণমূলের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করা হয়েছে। সেই চিঠিতে সরাসরি না হলেও ডিসপোজাল ভালো হচ্ছে না কেন দেখে নেওয়া হবে, এরকমই ইঙ্গিতপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টে মামলা দায়ের এই খবর সামনে আসতেই কলকাতা হাইকোর্ট দ্রুত অভিযোগ জানানো হয়। হাইকোর্ট সূত্রে জানা যায়, ঘটনার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেন। এরপরই রাজ্যের ডিজিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের পর ডিজি জানিয়েছেন, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, এই অভিযোগ ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। বিচার বিভাগের সঙ্গে জড়িত কোনো আধিকারিককে এভাবে হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করা হচ্ছে, ফলে তদন্তের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
পশ্চিম এশিয়া ধুঁকছে যুদ্ধে, সেই জেরে কমছে ভারতে গ্যাসের যোগান। এদিকে জনবহুল দেশ হওয়ার জন্য গ্যাসের চাহিদাও বেশি। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমদানিকারক দেশগুলির মধ্যে ভারত চতুর্থতম। ফলে পশ্চিম এশিয়ার সংঘর্ষে ভারতে পড়তে হচ্ছে বিপাকে। আমেরিকা, ইসরায়েল, ইরানের সংঘর্ষে বন্ধ হরমুজ প্রণালী। এই পথে বিশ্বের সিংহভাগ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। ফলে যখন এই পথ সংঘর্ষের জেরে বন্ধ হলো, তখন জ্বালানি আমদানি প্রশ্নের মুখে পড়ল। ভারতের প্রায় 50 থেকে 60% জ্বালানি আসতো এই পথে। এখন সে পথ বন্ধ। কিন্তু দেশের মানুষের মুখে গ্রাস তো তুলে দিতে হবে। তাহলে উপায়? পশ্চিম এশিয়াকে ছেড়ে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার মতো বিভিন্ন দেশের থেকে এখন জ্বালানি কিনছে নয়াদিল্লি। ভারতের জ্বালানি সম্পূর্ণরূপে অন্য দেশের উপরে নির্ভরশীল নয়। নিজের ঘরেও কিছু জ্বালানি উৎপাদন হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওএনজিসি মূলত এই গ্যাস উৎপাদনের দায়িত্বে রয়েছে। 27 সালের মধ্যে এই উৎপাদন আরও বাড়াতে চাইছে তারা। 2023 সালে ভারতে মোট 36.4 বিলিয়ন অর্থাৎ 3640 কোটি কিউবিক মিটার গ্যাস উৎপাদন হয়েছে। দেশের মোট চাহিদার প্রায় অর্ধেক। আর বাকি অংশ আমদানি করা হয়েছে বাইরে থেকে। ভারতের নিজস্ব গ্যাসের সবচেয়ে বড় উৎস কৃষ্ণ গোদাবরী বেসিন এলাকা। এখানে মোটা 3টে বড় এলাকা রয়েছে আর ক্লাস্টার, স্যাটেলাইট ক্লাস্টারের এমজে। এই জায়গাগুলি মিলিয়ে দেশের মোট প্রয়োজনের প্রায় 25% গ্যাস উৎপাদন করে। গ্যাস উৎপাদনে পিছিয়ে নেই উত্তর পূর্ব ভারত। আসাম ও ত্রিপুরা দেশের স্থলভাগ থেকে উৎপাদনের প্রায় 87% দেয়, অর্থাৎ চাহিদার প্রায় 13%। এত কিছুর পরেও দেশের সার্বিক চাহিদা যোগাযোগের তুলনায় অধিক। তাই দেশের অন্য দেশের জ্বালানির উপরে নির্ভরশীল হতে হয় অনেকখানি। গ্যাস আমদানি করে সেই ঘাটতি পূরণ করতে হয়। এলএনজি বা প্রাকৃতিক গ্যাসকে -162 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়। এর ফলে গ্যাসের আয়তন প্রথমে যা থাকে তার 6 ভাগের 1 ভাগ হয়ে রয়ে যায়। গ্যাসের পরিমাণ কমে না, আয়তন কমে। ফলে সহজে জাহাজে করে বহন করা যায়। তারপর বন্দরে এনে আবার গরম করে নিয়ে ফুলে ফেপে আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। তারপর নলের বা পাইপের মাধ্যমে জনগণের কাছে সরবরাহ করা হয়ে থাকে। ভারতে এই গ্যাস মূলত ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের নানান কারখানায়, বহু ধরনের শিল্পে, পিএনজি আকারে সাধারণ মানুষের বাড়িতে এবং সিএনজি চালিত গাড়িতেও। অর্থাৎ এই গ্যাস আমাদের রোজ নামচায় মিলেমিশে রয়েছে। যে কোম্পানিগুলি এই গ্যাস দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সরবরাহ করে থাকে, সেই কোম্পানিগুলি আশ্বস্ত করছে এখনো প্রায় 30 দিনের গ্যাস মজুত রয়েছে। তবে গৃহস্থে আগে গ্যাস দেওয়া হচ্ছে কারখানা বা অন্যান্য কাজের তুলনায়। কিন্তু যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, এপ্রিলের পরেও যদি এই প্রণালী না উন্মুক্ত হয়, তাহলে এই পিএনজি বা গৃহস্থের গ্যাসের দাম বাড়তে পারে 20 থেকে 30% পর্যন্ত। অর্থাৎ অন্যান্য দেশে থেকে জ্বালানি আনলেও এই প্রণালীর উপরে দেশের জ্বালানির অনেকাংশ এখনো নির্ভরশীল। তবে এখনই গ্যাসের যোগান বন্ধ হচ্ছে না বলে আশ্বস্ত করেছে সরকার। তবে দাম বাড়ার আশঙ্কাকে বিশেষজ্ঞরা একেবারে উড়িয়ে দিতে পারছেন না।